গত ক্লাসে আমরা একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছিলাম। তার ভেতর একটি টপিক ছিল, তার নাম হচ্ছে ডেটা ট্রান্সমিশন। আজকের ক্লাসে আমরা এই ডেটা ট্রান্সমিশন সম্পর্কে আলাদাভাবে আলোচনা করব, দেখব কত রকমের ডেটা ট্রান্সমিশন হয় এবং সেই ট্রান্সমিশনগুলো, সেই টাইপসগুলোর নাম কি এবং ইত্যাদি। তো ক্লাস শুরু করার আগে ছোট্ট করে একবার রিভিশন দেওয়া যাক ডেটা ট্রান্সমিশন কাকে বলে। আমরা জানি একটা কম্পিউটার নেটওয়ার্কে একটি সেন্ডার থাকে যে ডেটা পাঠায়, আর একটি রিসিভার থাকে যে ডেটা রিসিভ করে। আমাদের এই ছবিতে যে লাল কম্পিউটারটি আছে সেটিকে আমরা বলি হচ্ছে সেন্ডার, এবং এখানে সবুজ কম্পিউটারটাকে চিহ্নিত করা হয়েছে তোমার রিসিভার থেকে। আমরা জানি কীরকমভাবে কাজটা করে, যে ডেটাটা আমার আছে সেই ডেটাটা প্রথমে যেটা করা হয় সেটা সিগন্যালে রূপান্তর করা হয় এবং একটি কানেক্টিং মিডিয়ার সাহায্যে সে রিসিভারের কাছে গিয়ে পৌঁছয়। রিসিভার এই সিগন্যালটি রিসিভ করে সে রিক্রিয়েট করে, অর্থাৎ তথ্যটি বা ডেটাটি। এই ফুল প্রসেসটিকে বলা হয় কি ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশন সম্পর্কে সামনে পড়ার আগে আমরা কিছু কম্পিউটার নেটওয়ার্কের গঠন সম্পর্কে জেনে নিই। প্রথম যে গঠনটি সম্পর্কে জানবো তার নাম হচ্ছে পিয়ার টু পিয়ার আর্কিটেকচার। এই আর্কিটেকচারে কি থাকে, প্রত্যেকটা নোড বা যে কম্পিউটারগুলো দিয়ে এই নেটওয়ার্কটি গঠন করা হয়েছে তাকে আমরা ক্লায়েন্ট বলি, এবং প্রত্যেকটা ক্লায়েন্টের সঙ্গে প্রত্যেকটা ক্লায়েন্টের কিন্তু একটা ডেজিগনেটেড কানেক্টিং মিডিয়ার সঙ্গে কানেক্টেড থাকে। ওকে, আরেক রকম গঠন বা আর্কিটেকচার সম্পর্কে আমরা পড়ব, যাকে আমরা বলি হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। এই আর্কিটেকচারে কি হয়, এখানে একটা স্পেশাল নোড থাকে যাকে আমরা বলি সার্ভার। সে কন্ট্রোল করে প্রত্যেকটা ক্লায়েন্টকে, এবং প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু নিজেদের ভেতর কোনো কমিউনিকেট করতে পারে না। তারা যদি করতেও চায় তাহলে কোনো সার্ভারের মাধ্যমে সে এই দুটো ক্লায়েন্টের সঙ্গে কনভার্ট করতে হয়। তো দুটো যদি আর্কিটেকচার বা গঠন আমরা পাশাপাশি দেখে নিই তাহলে ছবিটা অনেকটা এরকম দাঁড়ায়। প্রথমে আসে পিয়ার টু পিয়ার, যেখানে প্রত্যেকটা কম্পিউটার একই র্যাঙ্কের থাকে এবং তাকে বলি হচ্ছে ক্লায়েন্ট, এবং সেই প্রত্যেকটি ক্লায়েন্ট বা প্রত্যেকটি কম্পিউটারের সঙ্গে আলাদা কমিউনিকেশন করার জায়গা থাকে। আর সেকেন্ড আরেকটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, যেখানে একটা স্পেশাল নোড থাকে তাকে আমরা বলি সার্ভার। কোনো কম্পিউটার যদি ক্লায়েন্ট সার্ভার মডেলে কানেক্ট করা থাকে তাহলে সে সার্ভারের সঙ্গে কানেক্ট হয় এবং সেই সার্ভারের থ্রু থেকে সে পার্শ্ববর্তী যে কোনো ক্লায়েন্টকে কমিউনিকেট করতে পারে। ছবি দুটো পাশাপাশি রেখে যদি তোমরা একটুখানি দেখো তাহলে খুব ইজি হয়ে যাবে বোঝা একটি পিয়ার টু পিয়ার আর্কিটেকচার এবং একটি ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার ভেতর কি পার্থক্য। তো আমরা পিয়ার টু পিয়ার এবং ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের কিছু সুবিধা এবং অসুবিধা সম্পর্কে দেখি। প্রথমে আসি হচ্ছে পিয়ার টু পিয়ারের তোমার সুবিধাগুলো নিয়ে। পিয়ার টু পিয়ার যদি দেখি তাহলে পিয়ার টু পিয়ারের প্রথম সুবিধা হচ্ছে এটা প্রচণ্ড সিম্পল একটা স্ট্রাকচার, অর্থাৎ এইখানে খুব একটা বেশি জটিল ব্যবস্থা নেই। প্রত্যেকটা যে নোড আছে নোডগুলোর আলাদা অস্তিত্ব আছে, এবং একটা কানেকশন দিয়েই আমরা এটাকে মানে কানেক্টিং মিডিয়ার সাহায্যে আমরা এই ক্লায়েন্টগুলোর সঙ্গে কমিউনিকেট করতে পারি। সেকেন্ড যে সুবিধা কি, ইজ ভেরি ইজি টু ইনস্টলড, খুবই সহজ, যেহেতু কোনো কমপ্লেক্সিটি নেই, সামনাসামনি সরাসরি আমরা দুখানা কম্পিউটারকে কানেক্ট করতে পারি। তবে আরেকটা কি, এখানে একটি কম্পিউটার যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলে কোনো প্রবলেম হয় না। এই নেটওয়ার্কটিকে দেখো, ধরা গেল এই কম্পিউটার দুটো খারাপ হয়ে গেছে, কিন্তু ফুল নেটওয়ার্ক কিন্তু বসে যাবে না, আমি অন্যান্য কম্পিউটারগুলো কিন্তু ঠিকঠাক রকম কাজ করতে পারবে। তো এইটা হচ্ছে কিছু সুবিধা পিয়ার টু পিয়ার কানেকশন আর্কিটেকচারে। অসুবিধাও আছে। প্রথম অসুবিধা যেটা আছে সেটা হচ্ছে এটার গোপনীয়তা প্রচণ্ড কম থাকে, এবং অবভিয়াসলি প্রত্যেকটা কম্পিউটার যদি প্রত্যেকটা কম্পিউটারের সঙ্গে আলাদাভাবে কানেক্টেড হতে হয় তাহলে আমাদের খরচা অনেকখানি বেড়ে যায়। তাহলে যদি পিয়ার টু পিয়ারের সুবিধা বলি তাহলে বলবো হচ্ছে সিম্পল আর্কিটেকচার, অর্থাৎ এই স্ট্রাকচারটা খুব সিম্পল। সেকেন্ড হচ্ছে ইজি টু ইনস্টল, এটা তৈরি করা খুব সহজ। আর থার্ড হচ্ছে এখানে কোনো কম্পিউটার খারাপ হয়ে গেলে কোনো প্রবলেম হয় না। আর অসুবিধা হচ্ছে গোপনীয়তা কম এবং খরচ অনেকখানি বেশি। এবার চলে আসি ক্লায়েন্ট সার্ভার মডেলের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে। প্রথমে আসি সুবিধাগুলো কি। প্রথম সুবিধা যেটা আছে সেটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেলের খরচা অনেকখানি কম,
তুলনামূলকভাবে। এবং যেহেতু সার্ভারই হচ্ছে একমাত্র জায়গা যেখানে নাকি সে প্রত্যেকটা ক্লায়েন্টকে আলাদাভাবে কন্ট্রোল করছে, তাই জন্য এর সিকিউরিটি বা গোপনীয়তা অনেকখানি বেশি। এবং রিয়েল টাইমে দেখা গেছে এটার কভারেজ, অর্থাৎ কতখানি ধরে এই নেটওয়ার্কটাকে আমি বড় করতে পারি, কভারেজে অনেকখানি বেশি থাকে তোমার ক্লায়েন্ট সার্ভার মডেলে। এবার অসুবিধাগুলোকে দেখা যাক। প্রথম যে অসুবিধা হচ্ছে সেটি হচ্ছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একটি মাত্র কম্পিউটার আছে যাকে আমরা সার্ভার বলছি, যার উপর পুরো নেটওয়ার্কটি ডিপেন্ড করে আছে, তো কোনো কারণে এই সার্ভার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফুল সিস্টেমটা বসে যাবে এবং আমি কোনো রকম কাজ করতে পারবো না। তো সিম্পল রিভিশন, ক্লায়েন্ট সার্ভার মডেলের সুবিধা, খরচ কম, গোপনীয়তা বেশি এবং কভারেজ কিন্তু অনেকখানি বেশি ক্লায়েন্ট সার্ভার মডেলে। অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যেহেতু সার্ভারের উপর ডিপেন্ড করে থাকছে, তাই সার্ভার কম্পিউটারটি কোনোভাবে খারাপ হয়ে গেলে পুরো নেটওয়ার্ক কাজ বন্ধ করে দেয়। তো এই হচ্ছে সিম্পল দুটো আর্কিটেকচার তোমাদের সিলেবাসে আছে, একটি পিয়ার টু পিয়ার এবং একটি ক্লায়েন্ট সার্ভার। পাশাপাশি রেখে পড়লে খুব একটু অসুবিধা হবে না, তোমরা গঠনও লিখতে পারবে এবং সুবিধা অসুবিধাগুলো খুব সহজে মনে রাখতে পারবে। এবার তাহলে আজকে কি পড়ব? প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পিয়ার টু পিয়ার এবং ক্লায়েন্ট সার্ভার, যেটা আমরা অলরেডি করে ফেলেছি। এরপরে পড়ব হচ্ছে আমরা বেসব্যান্ড এবং ব্রডব্যান্ড কাকে বলে সেই জিনিসটা আপনাকে দেখব। থার্ড আমরা দেখব হচ্ছে সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস নেটওয়ার্ক কাকে বলে। দেন আমরা দেখব হচ্ছে সিরিয়াল এবং প্যারালাল ট্রান্সমিশন কি। আরেকটা জিনিস সম্পর্কে আমরা পড়বো যার নাম হচ্ছে মোড অফ কমিউনিকেশন, অর্থাৎ কেমনভাবে একটা নেটওয়ার্কে কমিউনিকেট করা যায়। এটা তিনটে জিনিস আছে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এই জিনিসগুলো কি সেই সম্পর্কে জানবো হচ্ছে আজকের এই ক্লাসে। অলরেডি আমরা পিয়ার টু পিয়ার আর ক্লায়েন্ট সার্ভার মডেল কাকে বলে বা আর্কিটেকচার কাকে বলে জেনে নিয়েছি। এবার আমরা পড়বো বেসব্যান্ড এবং ব্রডব্যান্ড। বেসব্যান্ড এবং ব্রডব্যান্ড বোঝার জন্য দুটো সিম্পল নেটওয়ার্কে নেওয়া যাক। আশা করি এই ছবিটা সবার মুখস্থ হয়ে গেছে। একটি সেন্ডার থাকে, একটি রিসিভার থাকে, মাঝখানে কানেক্টিং মিডিয়া থাকে। আমরা জানি এই কানেক্টিং মিডিয়াতে সাহায্যে একটা সেন্ডার সিগন্যাল পাঠায় হচ্ছে রিসিভারকে, এবং এই সিগন্যালটি যেটি পাঠায়, যদি সেই সিগন্যালটি একটি ডিজিটাল সিগন্যাল ব্যবহার করি তাহলে সেই টাইপের ট্রান্সমিশনকে আমরা বলবো হচ্ছে বেস ব্যান্ড কানেকশন। ওকে, আর উল্টো দিকটায় যদি এই সিগন্যালটি আমরা অ্যানালগ সিগন্যাল ব্যবহার করি তাকে বলবো হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন। বেস ব্যান্ড কানেকশনের উদাহরণ দেখা যায়, ধরো আমি এই যে মাইকটিতে রেকর্ড করছি, সেই মাইকটি একটি ইউএসবির মাধ্যমে তোমার কম্পিউটারের সঙ্গে কানেক্টেড। এই যে ছোট কমিউনিকেশনটা তৈরি হলো এটি হচ্ছে একটা বেস ব্যান্ড কানেকশন। আর ব্রডব্যান্ড কানেকশন আরও ব্রডার ওয়েতে থাকে। তোমাদের যে নেটওয়ার্কটি পাচ্ছ ভায়া কেবল, সেটি হচ্ছে তোমার ব্রডব্যান্ড কানেকশন। তো উদাহরণটা বোঝা গেল। এবার কিছু সুবিধা এবং অসুবিধা দেখা যাক। প্রথম সুবিধা যেটা বেস ব্যান্ডের হয় সেটি হচ্ছে এটা প্রচণ্ড সিম্পল স্ট্রাকচার। আমি মাইকটি নিয়েছি, একটা ইউএসবি ডেটা পোর্ট কেবল নিয়েছি এবং কানেক্ট করেছি, প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম, এবং আমার কানেকশন রেডি। সেকেন্ড হচ্ছে ইট ইজ ভেরি ইজি টু ইনস্টল। খুব একটা আমার বেগ পেতে হয়নি এই মাইকটিকে ইনস্টল করার জন্য আমার কম্পিউটারে। জাস্ট একটা সিম্পল প্লাগ অ্যান্ড প্লে সিস্টেমে এই কাজটিকে করে। এবং থার্ড হচ্ছে এটার কস্টটি কিন্তু অনেকখানি লো থাকে ইন কেস অফ ব্রডব্যান্ড কানেকশনের থেকে। অসুবিধাও কিছু আছে বেসব্যান্ড কানেকশনে। প্রথম অসুবিধা যেটা হচ্ছে এটার কভারেজ কিন্তু খুব শর্ট। আমি ইচ্ছে করলে আমি এই ঘরটার ভেতর কানেকশন তৈরি করতে পারবো, কিন্তু যদি আমি পুরো বাড়িরও করতে চাই তাহলেও কিন্তু আমার বেসব্যান্ড কানেকশন যদি করতে চাই আমার বেশ খরচা সাপেক্ষ হয়ে যাবে। আরেকটা জিনিস অসুবিধা বেস ব্যান্ডের, এটি মাত্র শুধু ভয়েস এবং তথ্য এই নিয়েই থাকে। আমি যদি আরো কমপ্লেক্স কোনো নেটওয়ার্ক তৈরি করতে চাই তাহলে আমার কাছে বেস ব্যান্ড কানেকশনটা খুব একটা কিন্তু ভালো ট্রান্সমিশন সিস্টেম নয় একটা ভালো কিংবা ক্রিটিক্যাল বা কমপ্লেক্স কোনো একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য। ব্রডব্যান্ডের সুবিধাগুলো দেখা যাক। প্রথম সুবিধা যেটা ব্রডব্যান্ডের সেটা হচ্ছে স্পিড। আমরা প্রচণ্ড দ্রুত গতিতে অনেকখানি জায়গা জুড়ে কিন্তু একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি উইথ দি হেল্প অফ ব্রডব্যান্ড কানেকশন। নেক্সট হচ্ছে কি লার্জ ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ শব্দটা তোমাদের কাছে নতুন, তবে এই মুহূর্তে জানার জন্য ব্যান্ডউইথ হচ্ছে বলতে পারো একটা নেটওয়ার্কের ক্যাপাসিটি। তো বেস ব্যান্ডের তুলনায় ব্রডব্যান্ডের ক্যাপাসিটি বা ব্যান্ডউইথ কিন্তু অনেকখানি বেশি থাকে। থার্ড হচ্ছে
নট অনলি আমরা ভালো স্পিডওয়ালা একটা নেটওয়ার্ক তৈরি করতে পারবো, আমরা কিন্তু অনেক জায়গা কভার করতে পারবো। ধরো আমি পুরো পাড়া কিংবা পুরো দেশ শুদ্ধ যদি তৈরি করতে চাই, সেই একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই, তাহলে কিন্তু আমাদের ব্রডব্যান্ড কানেকশনটা একটা খুব ভালো অপশন এরকম টাইপের নেটওয়ার্ক তৈরি করার জন্য। অসুবিধা কিছু আছে। প্রথম অসুবিধা হচ্ছে সেটা হচ্ছে এটার খরচা কিন্তু অনেকখানি বেশি, অনেকখানি হাই কস্ট। আর সেকেন্ড হচ্ছে কি, বেসব্যান্ড কানেকশনটা অনেকখানি প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম। আমি মাইক এনেছি, আমি ইউএসবি দিয়ে লাগিয়ে নিলাম এবং আমার সিস্টেম রেডি। কিন্তু ব্রডব্যান্ডে কিন্তু আমি এরকম প্লাগ অ্যান্ড প্লে সিস্টেম চলবে না, আমার এক্সট্রা কিছু হার্ডওয়্যার দরকার, এক্সট্রা কিছু ডিভাইসেস দরকার এই পুরো ব্রডব্যান্ড কানেকশন সেট আপ করার জন্য। তো বেসব্যান্ড এবং ব্রডব্যান্ড এই দুটোর কানেকশনের মেন ডিফারেন্স হচ্ছে মাঝখানে যে সিগন্যালটি পাঠায়, বেসব্যান্ডের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল এবং ব্রডব্যান্ডের ক্ষেত্রে অ্যানালগ সিগন্যাল। বেসব্যান্ডের সুবিধাগুলো হচ্ছে সিম্পল স্ট্রাকচার, ইজি টু ইনস্টল এবং লো কস্ট। এবং অসুবিধা কি হচ্ছে, শর্ট কাভারেজ, খুব ছোট জায়গা নিয়ে নেটওয়ার্ক তৈরি করার জন্য বেসব্যান্ড ঠিক আছে, কিন্তু বড় জায়গা হলে আমি পারবো না। আর সেকেন্ড হচ্ছে শুধু ভয়েস এবং ডেটা এইটুকুনি করতে পারি, খুব কমপ্লেক্স জিনিস যদি আমি চাই তাহলে কিন্তু বেসব্যান্ডের দ্বারা আমার পক্ষে সম্ভব নয়। ব্রডব্যান্ডের সুবিধাগুলো কি, প্রথমটি হচ্ছে স্পিড, সেকেন্ডটি হচ্ছে অনেক বড় ব্যান্ডউইথ এবং থার্ড হচ্ছে নট অনলি স্পিড বেশি, অনেক বড় জায়গা যদি আমি কভার করতে চাই তাও কিন্তু আমি ব্রডব্যান্ডের সাহায্যে করতে পারি। অসুবিধা কি, প্রথমটি হচ্ছে এটির খরচা অনেকখানি বেশি বেসব্যান্ডের তুলনায়, এবং সেকেন্ডলি হচ্ছে এক্সট্রা কিছু হার্ডওয়্যার দরকার বা এক্সট্রা কিছু মেশিনস দরকার, এক্সট্রা কিছু ডিভাইস দরকার এই ব্রডব্যান্ড কানেকশন সেট আপ করতে। পরের সেকশনে আমরা যাব, সে হচ্ছে সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস এই দুটো ট্রান্সমিশনের ভেতর কি তফাৎ। আবার দুটো সিম্পল নেটওয়ার্ক নিয়ে নিই। প্রথমে আমরা সিঙ্ক্রোনাস নেটওয়ার্কটাকে একটু ভালোভাবে দেখি। সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনে একটা টাইম ইন্টারভেল ধরে নেয়, আমাদের সেন্ডার একটা টাইম ইন্টারভেল অন্তর অন্তর অটোমেটিক্যালি ডেটা পাঠিয়ে যাবে হচ্ছে রিসিভারের কাছে। এরকম এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে। রিসিভার যেটা রিসিভ করলো কি করলো না আমার জানার দরকার নেই, সেন্ডার একটা টাইম স্ট্যাম্প ধরে নেবে বা টাইম ইন্টারভেল ধরে নেবে। সেই টাইম ইন্টারভেল শেষ হলেই, ধরো 1 সেকেন্ড বা হাফ আ সেকেন্ড যাই হোক না কেন, সেই টাইম ইন্টারভেল শেষ হলেই একটার পর একটা ডেটা পাঠিয়ে যাবে সেন্ডার থেকে রিসিভারের দিকে। অ্যাসিঙ্ক্রোনাস আলাদা একটা কনসেপ্ট ব্যবহার করে যাকে আমরা বলি হচ্ছে অ্যাকনলেজমেন্ট সিগন্যাল। এখানে কিরকম করা হয়, সেন্ডারের কাছে কোনো যদি মেসেজ থাকে তাকে রিসিভারের কাছে পাঠাতে হয়, সে রিসিভারের কাছে মেসেজটা পাঠিয়ে দেয় এবং ওয়েট করে থাকে কখন রিসিভার তাকে একটা অ্যাকনলেজ পাঠাবে এবং অ্যাকনলেজমেন্ট পাঠানোর পরেই কিন্তু সে নেক্সট প্যাকেটটা পাঠাবে। যতক্ষণ পর্যন্ত সে অ্যাকনলেজমেন্ট রিসিভ না করছে, সেন্ডার কিন্তু নেক্সট কোনো ডেটা রিসিভারের কাছে পাঠাবে না। আবার যখন অ্যাকনলেজমেন্ট পাবে তখনই একমাত্র কিন্তু ডেটা পাঠাবে। অ্যাসিঙ্ক্রোনাসে কিন্তু সেন্ডার ওয়েট করে থাকে রিসিভার কখন তাকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে, অ্যাকনলেজমেন্ট রিসিভ করার পরেই কিন্তু সে নেক্সট চাঙ্ক অফ ডেটাটা পাঠাতে হয়। অ্যাকনলেজমেন্ট রিসিভ করার পরে কিন্তু সে নেক্সট অফ ডেটাটা পাঠায়। এবার সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাসের কিছু সুবিধা এবং অসুবিধা দেখা যাক। প্রথমে আসি সিঙ্ক্রোনাসে। মোর এফিশিয়েন্টলি, কারণ কি একটা টাইম ইন্টারভেল ওয়েট করতে হচ্ছে, কোনো অ্যাকনলেজমেন্টের জন্য ওয়েট করতে হচ্ছে না, তাই জন্য এটা খুব এফিশিয়েন্টলি কাজ করতে পারে। সেকেন্ড হচ্ছে রিয়েল টাইম, ধরো তুমি একটা লাইভ ক্রিকেট ম্যাচ দেখছো বা লাইভ কনসার্ট দেখছো, সেই ক্ষেত্রে সিঙ্ক্রোনাস ট্রান্সমিশন বেস্ট অপশন আমাদের কাছে এই লাইভ কোনো জিনিস কভার করার জন্য। সেকেন্ড হচ্ছে যেহেতু অ্যাকনলেজমেন্টের জন্য এক্সট্রা একটা টাইম লাগছে না, সেই ক্ষেত্রে আমরা সিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের স্পিড বা গতি কিন্তু অনেকখানি বেশি। অসুবিধাগুলো দেখা যাক কি, নিড কোঅর্ডিনেশন, অর্থাৎ রিসিভার আর সেন্ডারের ভিতর যদি কোঅর্ডিনেশন বা নিজেদের ভেতর বোঝাপড়া হারিয়ে যায় তাহলে কিন্তু সিঙ্ক্রোনাসে খুব একটা ভালো কাজ হয় না। সেকেন্ড হচ্ছে লিমিটেড টু স্মল গ্রুপস, অর্থাৎ খুব কম সংখ্যক লোকের ভেতরই এইটা ভালোভাবে কাজ করে। ভালো করে ভেবে দেখো, সবাই যদি সবার সেন্ডার কখন একটা ডেটা পাঠাবে, রিসিভ সেটাকে রিসিভ করবে, এই একটা ডিপেন্ডেন্সি যদি থাকে, ডিপেন্ড করে থাকে, তাহলে কিন্তু আমরা যত বাড়বো তত কিন্তু ভুল হওয়ার চান্স অনেকখানি বেশি। তাই জন্য সিঙ্ক্রোনাসের নেক্সট অসুবিধা হচ্ছে এটা খুব ছোট গ্রুপের জন্য ঠিক আছে, কিন্তু বড় গ্রুপকে যদি আমি দেখতে পাই তাহলে কিন্তু সিঙ্ক্রোনাস খুব একটা ভালো অপশন নয়। অ্যাসিঙ্ক্রোনাসের সুবিধাগুলো দেখা যাক। প্রথম সুবিধা হচ্ছে রিডিউস প্রেশার, অর্থাৎ সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে দেখো
প্রত্যেকটা টাইম ইন্টারভেল শেষ করলেই সেন্ডারের কাছে একটা প্রেশার আসছে, টাইম ইন্টারভেল শেষ হয়ে গেছে, আমাকে নেক্সট প্যাকেট এক্ষুনি পাঠাতে হবে। রিসিভার্সের কাছে একটা প্রেশার কি, আমি টাইম ইন্টারভেলের ভেতরই সিগন্যালটা রিসিভ করে ডেটাতে তৈরি করে ফেলতে হবে, এটা যদি না পারি সঙ্গে সঙ্গে নতুন একটা সিগন্যাল এলিমেন্ট ঢুকে যাবে। কিন্তু অ্যাসিনক্রোনাসে সেরকম কিছু নেই। সেন্ডার রিসিভারকে প্যাকেট পাঠালো বা মেসেজটা পাঠালো, সে নিজের ইচ্ছে খুশি মতন সেটা প্রসেস করলো, স্টোর করলো, তারপর যত সে এক্সপেক্টও করবে না আরেকটা প্যাকেট চলে আসবে সেই সময়। কারণ কি সেন্ডার প্যাকেট পাঠাবে তখনই যদি রিসিভার একটা অ্যাকনোলেজমেন্ট পাঠায় সেন্ডারকে, তাই জন্য এখানে প্রেশারটা অনেকখানি কম থাকে। সেকেন্ড হচ্ছে ফ্লেক্সিবল রেসপন্স। অবভিয়াসলি সিনক্রোনাস যদি দেখে টাইম ইন্টারভেল শেষ হওয়া মানেই তোমাকে একটা নতুন সাইকেল শুরু হয়ে যাচ্ছে, এখানে কিন্তু পুরোপুরি সেন্ডার আর রিসিভারের হাতে আছে, কারণ কি অ্যাকনোলেজমেন্ট দিয়ে নেক্সট প্যাকেটটা যাবে কিনা সেইভাবে কন্ট্রোল করা হয়। এবং থার্ড অ্যাডভান্টেজেস বা সুবিধা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের কিন্তু প্রচণ্ড বড় এরিয়া জুড়ে কভার করা যায়। এবার অ্যাসিনক্রোনাসে কিছু অসুবিধা দেখা যায়। প্রথম অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে মিসকমিউনিকেশন। কেমন ব্যাপারটা একটুখানি দেখা যায়। ধরো কোনো আমি প্যাকেট রিসিভ করেছি এবং তার ভেতরে অ্যাকনোলেজমেন্টটা পাঠিয়েছি, কিন্তু এই ক্ষেত্রে অ্যাকনোলেজমেন্টটা কোনো কারণে নষ্ট হয়ে গেল এবং সেন্ডারের কাছে ফেরত আসতে পারলো না অ্যাকনোলেজমেন্টটা। এই ক্ষেত্রে কি অসুবিধা হয়, রিসিভার ভাবছে আমি তো অ্যাকনোলেজমেন্ট পাঠিয়ে দিয়েছি, সেন্ডার ভাবছে আমি তো কোনো অ্যাকনোলেজমেন্ট রিসিভ করিনি, তাহলে কি মিসকমিউনিকেশনের জন্য পুরো সিস্টেমটা হল্ট হয়ে গেল। নেক্সট অসুবিধা যেটা বলি সেটা হচ্ছে ডিলেড ফিডব্যাক বা স্পিড। অবভিয়াসলি জানো আমরা একটা মেসেজ পাঠাবো, অ্যাকনোলেজমেন্ট পাঠাবো, তার মানে একটা ছোট্ট প্যাকেট পাঠাতে কিন্তু আমাদের লাগছে হচ্ছে প্রায় ডবল সময়, ঠিক আছে। তাই জন্য অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে সিনক্রোনাসের স্পিড অর্থাৎ গতি অনেকখানি কম। তো অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ব্যাপারটা বোঝা গেল। সিনক্রোনাস যদি সামারি করি, সিনক্রোনাস একটা টাইম ইন্টারভেল ব্যবহার করে, অ্যাসিনক্রোনাস একটা অ্যাকনোলেজমেন্ট ব্যবহার করে। সুবিধা কি সিনক্রোনাসের, এফিশিয়েন্ট বেশি, রিয়েল টাইমের জন্য খুব ভালো একটা জিনিস এবং স্পিড অনেকখানি বেশি। ডিসঅ্যাডভান্টেজ কি, কোঅর্ডিনেশন দরকার হয়, একবার যদি নিজেদের ভেতর বোঝাপড়া ভেঙে যায় সিনক্রোনাস কিন্তু খুব একটা ভালো কাজ করে না। আর সেকেন্ড হচ্ছে কি লিমিটেড টু স্মল গ্রুপ, অর্থাৎ খুব কম লোকের ভেতর যদি আমরা একটা নেটওয়ার্ক তৈরি করি তাহলে ঠিক থাকবে, না হলে কিন্তু বেশি লোকের জন্য কিন্তু সিনক্রোনাস খুব একটা এফিশিয়েন্ট ট্রান্সমিশন নয়। অ্যাসিনক্রোনাসের সুবিধাগুলো দেখা যায়। প্রথম হচ্ছে রিডিউস প্রেশার, যেহেতু এই অ্যাকনোলেজমেন্টের উপর নির্ভর করে তাই জন্য প্রেশারটা অনেকখানি কম থাকে। সেকেন্ড হচ্ছে ফ্লেক্সিবল রেসপন্স, আবার সেই একই কথা, অ্যাকনোলেজমেন্টের উপর যখন নির্ভর করে তো অনেক ফ্লেক্সিবল রেসপন্স দিতে পারি। আমি আজকে রিসিভ করলাম, আমার সময় হলো তারপর আরেকটা রিসিভ করব, সেরকম একটা ব্যাপার থাকে। কভারেজ লার্জ হয়, অর্থাৎ অনেকখানি জায়গা জুড়ে আমি কোনো যদি নেটওয়ার্ক তৈরি হয় তাহলে অ্যাসিনক্রোনাস একটা ভালো চয়েস। অ্যাসিনক্রোনাসের অসুবিধাগুলো দেখা যাক। প্রথমটা হচ্ছে মিসকমিউনিকেশন, একটু আগে ডিসকাস করলাম, এবং সেকেন্ড হচ্ছে গতি বা স্পিড। এরপরে দেখা যাক হচ্ছে সিরিয়াল এবং প্যারালাল ট্রান্সমিশন কি। সিরিয়াল এবং প্যারালাল ট্রান্সমিশন বোঝার জন্য আবার দুটো নেটওয়ার্ক নেওয়া যাক, আর এবার আমরা একটা ডেটা নিয়ে কাজ করব সিরিয়াল এবং প্যারালাল ট্রান্সমিশন বোঝার জন্য। প্রথমে আমরা সিরিয়ালে আসছি এবং ডেটা নিলাম 1011। সিরিয়ালের ক্ষেত্রে কি হবে, প্রত্যেকটা বিট অফ ডেটা ওয়ান অ্যাট এ টাইম সেন্ডারের থেকে রিসিভারের দিকে আসবে। তাহলে ভালোই বুঝতে পারছো এই চারটে বিট চেঞ্জ করতে গেলে আমাদের চারটে সাইকেল দরকার হলো, এবং যখনই আমি ডেটা সেন্ড করব একটা বিট করে যাবে। অবভিয়াসলি প্যারালালটা তোমরা বুঝতেই পেরেছো কি, আমাদের যদি 1011 এরকম কোনো একটা ডেটা নিই, প্যারালাল ট্রান্সমিশনে একটা করে সিরিয়ালি যাবে না, একসঙ্গে চারটে ভাবে যাবে, এবং নেক্সট টাইম থেকে যখনই ডেটা যাবে মোর দ্যান ওয়ান চ্যানেল থেকে সেন্ডার থেকে রিসিভারের দিকে ডেটা যাবে। তো সিরিয়াল এবং প্যারালাল দুটো যদি পাশাপাশি দেখো তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে দুটো ট্রান্সমিশন কেমন ভাবে কাজ করে। এবার তাদের সুবিধা এবং অসুবিধাগুলো দেখা যাক। প্রথমে আসি সিরিয়ালের সুবিধে। প্রথম সুবিধা হচ্ছে এটার কস্টটা প্রচন্ড লো। ভালো করে দেখো, সেন্ডার এবং রিসিভারকে যদি আমি দেখি মাঝখানে একটা চ্যানেল থাকলেই হয়ে যাচ্ছে, তো অবভিয়াসলি আমার খরচাটা অনেকখানি কমে যাচ্ছে। নেক্সট হচ্ছে কি, এটা লং রেঞ্জ অফ কভারেজ, অর্থাৎ আমি যদি বিশাল বড় একখানা নেটওয়ার্ক এরিয়া জুড়ে নেটওয়ার্ক তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের সিরিয়াল একটা ভালো অপশন ওইখানে ইমপ্লিমেন্ট করার জন্য। অসুবিধা কি, অবভিয়াসলি বুঝতে পারছো, এই চারটে বিট যেতে গেলে 4টে ইউনিট সময় লাগলো, তাই জন্য সিরিয়াল ট্রান্সমিশন গতিটা অনেকখানি কমে যায়। এবার আসছি প্যারালাল
ট্রান্সমিশনের সুবিধার থেকে। প্যারালাল ট্রান্সমিশনের প্রথম সুবিধা হচ্ছে এটা প্রচণ্ড ফাস্ট, কারণ কি ভালোভাবেই যদি চোখের সামনে যদি ভিডিওটা দেখো তাহলে এই অ্যানিমেশন দেখেই বোঝা যাচ্ছে যে যেখানে 1 ইউনিট টাইমে একটা করে বিট পৌঁছচ্ছে সেন্ডারের থেকে রিসিভারের ক্ষেত্রে, প্যারালালে সেই 1 ইউনিট টাইমে কিন্তু 4টে করে বিট পৌঁছচ্ছে। তো অবভিয়াসলি প্যারালাল ট্রান্সমিশনের গতি কিন্তু অনেকখানি বেশি সিরিয়াল ট্রান্সমিশনের থেকে। সেকেন্ড হচ্ছে ডোন্ট নিড কনভার্টার্স, অর্থাৎ এইখানে 4টে ডেটা রিসিভ করার পর একটা কনভার্টার দরকার, সেটাকে আবার ঠিকঠাকভাবে সাজানো। এখানে কিন্তু সেরকম কোনো ঝামেলা নেই, যেহেতু সবকটা বিট একই সঙ্গে আমি রিসিভ করছি সেহেতু আমার কোনো কনভার্টার দরকার নেই। আমি যে ডেটাটা রিসিভ করছি আমি ডাইরেক্টলি সেটাকে কাজে লাগাতে শুরু করে দিতে পারবো। এবার অসুবিধাগুলো দেখা যাক। প্রথম অসুবিধা হচ্ছে হায়ার কস্ট। অবভিয়াসলি বুঝতে পারছো এখানে একটা তার দরকার ছিল, এই ক্ষেত্রে কিন্তু আমার 4টে চ্যানেল আলাদাভাবে দরকার হবে 4খানা বিট আলাদা আলাদা করার জন্য, এবং এই 4খানা চ্যানেল তৈরি করার জন্য আমাদের কস্টটা কিন্তু অর্থাৎ খরচাটা কিন্তু বেড়ে যায়। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে সিরিয়ালের তুলনায় প্যারালাল ট্রান্সমিশনের যেই গঠনটা সেটা কিন্তু অনেক বেশি কমপ্লেক্স বা জটিল। এবারে আমরা পড়ব হচ্ছে মোডস অফ কমিউনিকেশন, অর্থাৎ কম্পিউটারের ভেতর যে নেটওয়ার্কের ভেতর যে ডেটাগুলো মুভ করছি সেই ডেটাগুলোর ফ্লোয়ের উপর নির্ভর করে 3 ভাগে এই মোড অফ কমিউনিকেশন ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে সিমপ্লেক্স, সেকেন্ডটা হাফ ডুপ্লেক্স এবং থার্ডটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। কি জিনিস সেই জিনিসগুলোকে একটুখানি বোঝা যাক। প্রথমে আসি হচ্ছে একটা সিমপ্লেক্স নেটওয়ার্ক কেমনভাবে কাজ করে। ভালো করে যদি অ্যানিমেশনটা দেখো তাহলে দেখবে একই দিকে যে জিনিসটা ফ্লো করছে, অর্থাৎ এখানে যে সেন্ডার থাকে সে সবসময় ডেটা সেন্ড করতে থাকবে, সে কোনোদিন রিসিভ করবে না, আর যে রিসিভার থাকে সে সারা জীবন ডেটা রিসিভ করে দিতে পারবে। এরকম টাইপের নেটওয়ার্ক আমরা কোথায় দেখতে পাই? উদাহরণ হচ্ছে টিভি, রেডিও ইত্যাদি। এবার হাফ ডুপ্লেক্স নেটওয়ার্কটাকে আলাদা করে বোঝা যাক। এখানে দুটো কম্পিউটার আছে, একটা রেড কম্পিউটার একটা গ্রিন কম্পিউটার। হাফ ডুপ্লেক্সে রেড কম্পিউটার যখন গ্রিন কম্পিউটারটাকে ডেটা পাঠাচ্ছে তখন গ্রিন কম্পিউটার কিন্তু রেড কম্পিউটারকে ডেটা পাঠাতে পারবে না। একবার রেড কম্পিউটারের ডেটা পাঠানো শেষ হয়ে গেলে গ্রিন কম্পিউটার রিসিভ করলো, এবার গ্রিন কম্পিউটার রেড কম্পিউটারকে ডেটা পাঠাতে পারবে। এই মুহূর্তে দাঁড়িয়ে রেড কম্পিউটার যদি চায়ও তাহলেও কিন্তু গ্রিন কম্পিউটারকে কোনো রকম ডেটা পাঠাতে পারবে না। একবার গ্রিন কম্পিউটার ডেটা পাঠানো শেষ হয়ে যাওয়ার পরেই কিন্তু রেড কম্পিউটার তার রিপ্লাইটা গ্রিন কম্পিউটারকে দিতে পারবে। তো এরকম ওয়ান অ্যাট এ টাইম কথা বলে যে নেটওয়ার্কটি তৈরি হয় সেই নেটওয়ার্কটিকে বলা হচ্ছে হাফ ডুপ্লেক্স নেটওয়ার্ক। কোথায় দেখতে পাই আমরা? যেমন পুলিশের কাছে ওয়াকি টকি থাকে, সেই ওয়াকি টকি হচ্ছে একটা উদাহরণ যেখানে আমরা হাফ ডুপ্লেক্স নেটওয়ার্ক দেখতে পারি। নেক্সট আমাদের আছে ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক। ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক কেমন হয়? একবার কোনো ডিভাইস যদি অন্য ডিভাইসে কানেক্ট করতে পারে তবে বোথ এন্ডে সমান পরিমাণে এবং একই সময়ের ভেতর কমিউনিকেশন করতে পারে। উদাহরণস্বরূপ আমাদের টেলিফোন, একবার কানেকশন লেগে গেলে আমরা দুপাশ থেকেই কিন্তু কথা বলতে পারি। কোনো রকম এরকম না যে আমি কথা শেষ করলাম তারপরেই তুমি রিপ্লাই দেবে, তা না, আমরা কিন্তু একসঙ্গেই কথা বলতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি জিনিস কভার করলাম? প্রথমে আমরা কভার করলাম হচ্ছে বেস ব্যান্ড এবং ব্রডব্যান্ড কাকে বলে। সেকেন্ড আমরা কভার করলাম সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কাকে বলে। থার্ড আমরা কভার করলাম সিরিয়াল এবং প্যারালাল ট্রান্সমিশন কাকে বলে। এবং ফোর্থ আমরা কিছু মোড অফ কমিউনিকেশন দেখলাম 3টে, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। ওকে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।